আম্মু, আমার মনে হচ্ছে আমি কোনো স্যাক্রিফাইসিয়াল ল্যাম্প, মানে কোরবানির পশু, আর তুমি আমাকে একেবারে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছ। চুপ করবি আদব ছেলে। মেয়ের বাড়ির সামনে এসে এসব কি অলক্ষণে কথা বলছিস? আর তোর বাবা কই? তাকে ফোন দিয়ে দেখ তো কত দূর। বাবার কথাই তো ভাবছি। বেচারা জ্যামে ফেসে বাঁচার চেষ্টা করছে, আর আমি এখানে ফেসে গেছি। তার উপর তোমার বান্ধবী মানে মেঘনার আম্মুর নাকি রান্নার হাত এতই ভালো যে খেলে আর ওঠা যায় না। আমার তো মনে হচ্ছে আজ আমার পেট আর মান সম্মান দুটোই যাবে। তোর মান সম্মান নিয়ে তোকে ভাবতে হবে না। ভদ্রভাবে বসবি, সুন্দর করে কথা বলবি, এমন ভাব দেখাবি যেন তুই দুনিয়ার সবচেয়ে শান্তশিষ্ট গুণধর ছেলে। বুঝেছিস? শান্তশিষ্ট আমি? আম্মু, তুমি কি ভুলে গেছো গত সপ্তাহে তোমার প্রিয় কাচের বাটিটা কে ভেঙেছে? আর গুণধর? আমার একমাত্র গুণ হলো আমি শ্বাস নিতে পারি, যেটা সবাই পারে। ফাহিম, আমি শেষবারের মতো বলছি, কোনো পাগলামি করবি না। সালমা আমার কলেজের বান্ধবী, ওর সামনে আমার নাক কাটবি না। নাম বলছি গাড়ি থেকে। মায়ের কড়া শাসনের মুখে ফাহিম দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে নামলো। উত্তরা 13 নম্বর সেক্টরের ঝকঝকে একটা অ্যাপার্টমেন্টের সামনে তারা দাঁড়িয়ে। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে রুচিশীল মানুষের বাস। কলিং বেল চাপতেই একজন হাসি খুশি ভদ্র মহিলা দরজা খুললেন। তিনি সালমা চৌধুরী, মেঘনার মা। আরে আমিনা, আয় আয়, এত দেরি করলি কেন? আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছি। আর এই বুঝি তোর সেই রাজপুত্র? আর বলিস না, জ্যাম কি ভয়াবহ। হ্যাঁ, এই আমার কুলাঙ্গার ফাহিম। সালাম দে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আম্মুর কাছে আপনার কথা অনেক শুনেছি। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো বাবা, ভেতরে এসো, তোমার আঙ্কেলও বসে আছেন। ফাহিম ড্রয়িং রুমে প্রবেশ করলো। চারিদিকে পরিপাটি করে সাজানো, দেওয়াল জুড়ে সুন্দর সব পেন্টিং। সোফায় একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বসে পত্রিকা পড়ছিলেন। তিনি মেঘনার বাবা। আসুন আসুন, বসুন। ভাই সাহেব কেমন আছেন? এ আমার ছেলে ফাহিম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তুমি কি করো? আঙ্কেল, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মার্কেটিং হেড হিসেবে আছি। ফাহিম এমন একটা ভাব নিয়ে উত্তরটা দিল যেন সে একাই কোম্পানির সব দায়িত্ব সামলাই। সে মনে মনে তার মায়ের শেখানো বুলি আওড়াচ্ছিল, শান্ত থাকতে হবে, পরিণত ভাব দেখাতে হবে। মেঘনা, ও মেঘনা, দেখ কারা এসেছেন, নাস্তাগুলো নিয়ে আয় তো মা। মেঘনা নামটা শোনার সাথে সাথেই ফাহিমের হৃৎপিণ্ডটা যেন সামান্য লাফিয়ে উঠল। সে আর চোখে দরজার দিকে তাকানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পর ট্রে হাতে ধীর পায়ে ঘরে প্রবেশ করলো মেঘনা। নীল রঙের একটা সাধারণ সালোয়ার কামিজেও তাকে অসাধারণ লাগছিল। কোনো ভারী সাজগোজ নেই, মুখে মিষ্টি একটা হাসি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমার মেঘনা মা তো অনেক বড় হয়ে গেছে। এদিকে এসো মা, আমার পাশে বসো। মেঘনা সবার জন্য নাস্তা আর জুস পরিবেশন করে আমিনা বেগমের পাশে বসলো। ফাহিম আর চোখে মেঘনাকে দেখার চেষ্টা করছিল, আর মেঘনাও মাঝে মাঝে তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল, যা ফাহিমের আত্মবিশ্বাসকে আরো টলিয়ে দিচ্ছিল। তা বাবা ফাহিম, তোমার ফিউচার প্ল্যান কি? মানে আগামী 5 বছর নিজেকে কোথায় দেখতে চাও? এই প্রশ্নটা শুনি ফাহিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। মায়ের দিকে তাকিয়ে দেখলো তার মা চোখের ইশারায় তাকে শান্ত থাকার নির্দেশ দিচ্ছেন। সে নিজেকে সামলে নিয়ে একটা ভাব গম্ভীর উত্তর দেওয়ার প্রস্তুতি নিল। আঙ্কেল, আসলে ফিউচার নিয়ে আমার প্ল্যানটা বেশ গোছানো। আমি মনে করি প্রফেশনাল গ্রোথের পাশাপাশি পার্সোনাল লাইফের স্টেবিলিটিও খুবই জরুরি। তাই আমি কথাটা শেষ না করে নিজেকে আরো বেশি চিন্তাশীল এবং পরিণত দেখানোর জন্য ফাহিম সামনের টেবিল থেকে কমলার জুসের গ্লাসটা হাতে তুলে নিল। সে এমন একটা ভাব নিয়ে গ্লাসে চুমুক দিতে গেল যেন এই একটা চুমুকের উপরই তার পুরো ভবিষ্যৎ নির্ভর করছে।
কিন্তু অতিরিক্ত ভাব আর নার্ভাসনেসে যা হওয়ার তাই হলো। হাতটা সামান্য কেঁপে যাওয়ায় গ্লাসটা তার হাত থেকে ফসকে গেল। পুরো গ্লাসের জুসটুকু সোজা গিয়ে পড়ল সামনে বসে থাকা চৌধুরী ধপধপে সাদা পাঞ্জাবির ওপর। এক মুহূর্তের জন্য গোটা ঘরটা পিনপতন নীরবতায় ডুবে গেল। কমলার রস পাঞ্জাবির সাদা জমিনে ছড়িয়ে পড়ে একটা অদ্ভুত হলদে নকশা তৈরি করলো। ফাহিমের মনে হলো তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ওমা, এই কি করলি তুই ফাহিম? গাধা ছেলে! ছি 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 ছি! ভাই সাহেব, আমি অত্যন্ত দুঃখিত। আরে আরে, কিছু হয়নি তো? হইতেই পারে। মেঘনার বাবা উঠুন তো, চলুন আমি পরিষ্কার করে দিচ্ছি। ফাহিম বাবা, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? ইটস ওকে। তো সরি আঙ্কেল, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমি আসলে বুঝতেই পারিনি কিভাবে, মানে আমার হাতটা স্লিপ করে। না না, ঠিক আছে, বয়স হচ্ছে, এখন তো এসব ধোয়াধুয়ির কাজ ভালোই লাগে। তিনি হয়তো পরিস্থিতি হালকা করার জন্যই কথাটা বললেন, কিন্তু তাতে আমার লজ্জা কমার বদলে আরো বেড়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার পৃথিবী যেন এখানেই শেষ। মায়ের রক্তচক্ষু উপেক্ষা করে আমি একবার মেঘনার দিকে তাকালাম। ভেবেছিলাম মেঘনা হয়তো মনে মনে আমাকে নিয়ে হাসছে বা বিরক্ত হচ্ছে, কিন্তু যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই চরম বিব্রতকর এবং হট্টগোলের পরিস্থিতির মাঝখানে হঠাৎ করে মেঘনা খিলখিল করে হেসে উঠল। কোনো চাপা হাসি নয়, একেবারে প্রাণ খোলা অট্ট হাসি। তার হাসির শব্দে ঘরের থমথমে পরিবেশটা যেন মুহূর্তেই বদলে গেল। ফাহিম বড় বড় চোখ করে মেঘনার দিকে তাকালো। তার মাথায় তখন একটাই চিন্তা, এই মেয়েটা কি পাগল, নাকি আমার অপমান দেখে মজা পাচ্ছে? মেঘনা, হোয়াট ইজ দিস? হাসছিস কেন তুই? ভদ্রভাবে আচরণ কর। না না সালমা, ওকে কিছু বলিস না, ও তো ঠিকই হাসছে। আমার ছেলের কাণ্ড দেখে তো আমারই হাসি পাচ্ছে, যদিও কান্নার কথা। সরি মা, সরি আন্টি, আমি কন্ট্রোল করতে পারিনি। বাবার পাঞ্জাবির ওপর জুসের ডিজাইনটা এত ক্রিয়েটিভ হয়েছে যে মনে হচ্ছে কোনো মডার্ন আর্টিস্ট এঁকেছে। বাবা, তোমার তো এটা বাঁধিয়ে রাখা উচিত। ফাজলামি হচ্ছে। আমার সবচেয়ে প্রিয় সাদা পাঞ্জাবিটার উপর কমলা জুস দিয়ে মডার্ন আর্ট বানিয়ে এখন আমাকেই জ্ঞান দেওয়া হচ্ছে। আরে বাবা, সাদা তো শান্তির প্রতীক, আর কমলা হলো উৎসবের রং। তোমার জীবনে শান্তি আর উৎসব একসঙ্গে নেমে এসেছে। পজিটিভলি ভাবো। তাছাড়া তুমি না সবসময় বলো যে আনএক্সপেক্টেড কিছুই জীবনের সবচেয়ে সুন্দর হয়। এর চেয়ে আনএক্সপেক্টেড আর কি হতে পারে? ফাহিম অবাক হয়ে মেঘনার কথা শুনছিল। একটা বিব্রতকর পরিস্থিতিকে কতটা সহজভাবে ঘুরিয়ে দেওয়া যায় তা সে আজ প্রথম দেখল। মেয়েটার আত্মবিশ্বাস আর বুদ্ধিমত্তা তাকে মুগ্ধ করছিল। তার মাতাকে যা যা হতে বলে এসেছিল, শান্ত, পরিণত, গম্ভীর, মেঘনা ছিল তার ঠিক বিপরীত, প্রাণবন্ত, ছটফটে আর নির্ভীক। ভাই সাহেব, আমি সত্যি খুব লজ্জিত। ফাহিম, তুই এখনো হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? আঙ্কেলের কাছে আবার মাপ চা। আঙ্কেল, আমি সত্যি। আন্টি প্লিজ, ওকে আর লজ্জা দেবেন না। দেখুন বেচারার চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। উনি তো ইচ্ছে করে করেননি, তাই না মিস্টার জুস বয়? জুস বয় সম্বোধনটা মেঘনা এমনভাবে ফিসফিস করে বলল যা শুধু ফাহিমের কানেই পৌঁছালো। কথাটা শুনে ফাহিমের কান গরম হয়ে গেল, কিন্তু এবার লজ্জায় নয়, বরং কোনো এক অদ্ভুত অনুভূতিতে। সে মেঘনার দিকে সরাসরি তাকালো। মেঘনার চোখে মুখে তখন দুষ্টামি ভরা হাসির আভা। সবার অলক্ষ্যে হাসির ছলে মেঘনা তার ডান চোখটা ফাহিমের দিকে তাকিয়ে আলতো করে টিপল। ওই এক মুহূর্তের জন্য আমার পৃথিবীটা যেন থেমে গেল। ওই একটা চোখের ইশারায় ছিল প্রতিশ্রুতি, ছিল দুষ্টুমি, আর ছিল এক অপ্রত্যাশিত বন্ধুত্বের আহ্বান। ফাহিমের মনে হলো এই মেয়ে শুধু সুন্দরী নয়, সে জানে কিভাবে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়। তার সব জড়তা, সব ভয়, সব পরিকল্পিত আচরণ যেন এক নিমিষেই উধাও হয়ে গেল।
বুকের ভেতর জমে থাকা অস্বস্তির বরফ গলে গিয়ে সেখানে এক অদ্ভুত ভালো লাগার উষ্ণ স্রোত বয়ে গেল। আমি নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বললাম, ঠিক তাই, ইচ্ছে করে করলে টার্গেটটা এত পারফেক্ট হতো না। ফাইমের এই অপ্রত্যাশিত উত্তরে এবার মেঘনা অবাক হলো। সে ভেবেছিল ছেলেটা হয়তো আরো ঘাবড়ে যাবে, কিন্তু সেও যে রসিকতা করতে পারে তা মেঘনার ভাবনাই ছিল না। হয়েছে, তোমাদের আর রসিকতা করতে হবে না। যা তুমি না ফাহিমকে নিয়ে একটু বারান্দায় বসো, আমি তোমার বাবাকে নিয়ে আসছি। আর আমি না, তুই বস, আমি 1 মিনিটে আসছি। আমার পাঞ্জাবের উপর দিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র করে এখন বারান্দায় গিয়ে বসবে। বিচার আমি পরে করব। তোমার বিচার করার জন্য তো একজন উকিল লাগবে। আমি বরং মিস্টার ফাহিমকেই আমার উকিল বানিয়ে নেব। কি ফাহিম সাহেব, আপনি রাজি তো? আপনার মতো মক্কেলের জন্য তো সারা জীবন ওকালতি করা যায়। তাদের এই হালকা খুনসুটি দেখে দুই মা একে অপরের দিকে তাকিয়ে হাসি বিনিময় করলেন। ফাহিম মন্ত্রমুগ্ধের মতো মেঘনার পিছু পিছু বারান্দার দিকে এগিয়ে গেল। তার মাথায় তখন আর আম্মুর বান্ধবীর মেয়েকে দেখতে আসার কোনো চাপ ছিল না, বরং মনে হচ্ছিল সে এমন একজনের দেখা পেয়েছে যার সাথে মনে হয় ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। এই অপ্রত্যাশিত মুগ্ধতা তার পরিকল্পিত ফর্মাল দেখাশোনার পর্বকে এক নিমেষেই ইনফর্মাল এক ভালো লাগার গল্পে পরিণত করে দিয়েছে। মেঘনা শখের বাগান, ছোট ছোট টবে বেলি, হাসনাহেনা আর মালি প্লান্টের শাড়ি। মেঘনা রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে দাঁড়ালো। ফাইম তার থেকে কয়েক হাত দূরে একটা বেতের চেয়ারে এসে বসলো। কয়েক মুহূর্তে নীরবতা, যা ঠিক অস্বস্তিকর নয় বরং কিছুটা প্রত্যাশার। তো মিস্টার ফাহিম, এইটাই কি আপনার সিগনেচার মুভ? প্রথম দেখাতেই কারো বাবার পাঞ্জাবি নষ্ট করে দেওয়া বেশ ইউনিক অ্যাপ্রোচ, মানতেই হবে। সিগনেচার মুভ ঠিক নয়, তবে নার্ভাসনেসের সর্বোচ্চ লেভেলের প্রকাশ বলতে পারেন। আমার মা আমাকে বাসা থেকে বের হওয়ার আগে প্রায় 1 ঘন্টা ধরে ব্রিফিং দিচ্ছিলেন। কিভাবে বসবো, কিভাবে কথা বলবো, কিভাবে নিজেকে একজন আদর্শ পাত্র হিসেবে উপস্থাপন করব। সেই প্রেশার নিতে গিয়েই হয়তো আমার হাত আর মাথার কানেকশন লুজ হয়ে গিয়েছিল। ও, তাহলে তো আমারও আপনাকে কিছু বলা উচিত। আমাকেও ব্রিফিং দেওয়া হয়েছে। বেশি কথা বলবি না, অকারণে হাসবি না, মেয়ের মতো আচরণ করবি। লিস্টটা বেশ লম্বা। মনে হচ্ছে আমরা দুজনেই নিজ নিজ পরীক্ষায় ফেল করেছি। আপনি ফেল করেছেন? আমার তো মনে হলো আপনি ডিস্টিংশন সহ পাস করেছেন। যে ব্রিলিয়েন্টলি আপনি পুরো সিচুয়েশনটা সামলে নিলেন। আমি তো ভেবেছিলাম আমার জন্য আজকেই আমার জীবনের শেষ দিন, বিশেষ করে আমার মায়ের ওই অগ্নিদৃষ্টি দেখার পর। ফাহিমের কথাই মেঘনা আবার হেসে ফেল। তার হাসিটা ফাহিমের কানে অদ্ভুত এক ভালো লাগার সৃষ্টি করলো। সে মুগ্ধ হয়ে মেঘনার দিকে তাকিয়ে রইল। আপনার মা কিন্তু আপনাকে নিয়ে অনেক গর্ব করেন। আন্টির সব কথা শুরু আর শেষ হয় আপনাকে দিয়ে। আমার ফাহিম এটা পারে, আমার ফাহিম ওটা পছন্দ করে। শুনতে শুনতে তো আপনার সম্পর্কে একটা সিরিয়াস ভাব গম্ভীর মানুষের ছবি তৈরি হয়েছিল। আর আজ সেই ছবির ওপর আপনি কমলার জুস ঢেলে দিলেন, তাই তো? আমি ঢালিনি, আপনি নিজেই ঢেলেছেন। আমি কিন্তু ক্যানভাসটা একটু রঙিন হতে সাহায্য করেছি। তাদের মধ্যে এক সহজ সুন্দর বোঝাপড়া তৈরি হচ্ছিল। কোনো জড়তা নেই, কোনো ভনিতা নেই, যা মনে আসছে তাই বলছে। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? চেষ্টা করতে পারি। আপনি কি সত্যি আমার উপর বিরক্ত হননি? মানে ভেতরে ভেতরে? মেঘনা কয়েক মুহূর্ত ফাহিমের চোখের দিকে তাকিয়ে রইল। তার দুষ্টামি ভরা দৃষ্টিটা হঠাৎ কোমল হয়ে এলো। বিরক্ত না, সত্যি বলতে আমার বেশ মজাই লেগেছে। এইসব অ্যারেঞ্জ ম্যারেজের সেট আপগুলো বড্ড বেশি ফর্মাল আর বোরিং হয়। সবাই কেমন যেন একটা মুখোশ পরে থাকে। আজকের এই ছোট্ট দুর্ঘটনাটা অন্তত পরিবেশটাকে একটু আসল করে তুলেছে। মনে হচ্ছে আমি কোনো রোবটের সাথে নয়, একজন রক্ত মাংসের মানুষের সাথে কথা বলছি, যে নার্ভাস হয়, যার হাত থেকে জুসের গ্লাস পড়ে যায়। তার মানে আপনি বলতে চাইছেন আমার এই অঘটনটা একদিক দিয়ে ভালোই হয়েছে?
অবশ্যই, না হলে তো আমি আপনার জুস বয় নামটা রাখতেই পারতাম না। নামটা কিন্তু আপনার সাথে দারুণ মানিয়েছে। ফাহিম এবার শব্দ করে হেসে উঠল। তার এতক্ষণের সব চিন্তা, সব চাপ যেন উধাও হয়ে গেল। সে অনুভব করলো এই মেয়ের সামনে কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই। জানেন, আমি আজ এখানে আসতে চাইনি। আমার কাছে এই মেয়ে দেখতে আসা পর্বটা খুব অপমানজনক মনে হয় আমি দোকানে এসেছি কোনো পণ্য পছন্দ করতে। কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে না এলে জীবনের সবচেয়ে বড় ভুলটা করতাম। ফাহিমের গলার স্বরটা পাল্টে গিয়েছিল। তার কথাই ছিল এক ধরনের সিনসিয়ারিটি যা মেঘনার ভেতরটা ছুঁয়ে গেল। পরন্ত বিকেলের শেষ আলোটা মেঘনার মুখে এসে পড়েছে। তার চুলগুলো হালকা বাতাসে উঠছে। ফাহিম এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমারও এই আয়োজনগুলো ভালো লাগে না। মনে হয় আমি নিজেই একটা পণ্য, যাকে সাজিয়ে গুছিয়ে ক্রেতার সামনে রাখা হয়েছে। আপনি মোটেও পণ্য নন মেঘনা, আপনি একটা আস্ত বিস্ময়। এই কথাটা বলার সময় ফাহিমের চোখে যে মুগ্ধতা ছিল তা মেঘনার নজর এড়ালো না। প্রথমবারের মতো মেঘনা একটু লজ্জা পেল। তার চটপটে স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা লাজুক মুখটা এক ঝলক উকি দিয়ে আবার মিলিয়ে গেল। সে প্রসঙ্গ পাল্টানোর জন্য দ্রুত বলল, বাইরের আবহাওয়াটা সুন্দর, তাই না? বৃষ্টি হতে পারে। হতে পারে, তবে আজ জুসের বৃষ্টি হয়ে গেছে, তাই অন্য কোনো বৃষ্টির আর প্রয়োজন নেই। ঠিক তখনই ভেতর থেকে সালমা চৌধুরী গলা ভেসে এলো। কিরে, তোরা বারান্দায় কি করছিস? এদিকে আয়, চা নাস্তা সব ঠান্ডা হয়ে গেল। মেঘনা আর ফাহিম একে অপরের দিকে তাকিয়ে হাসলো। এই সময় তাদের মধ্যে যে অদৃশ্য একটা সংযোগ তৈরি হয়ে গেছে তা তারা দুজনেই অনুভব করতে পারছিল। তারা ভেতরের দিকে পা বাড়ালো, কিন্তু তাদের দুজনের মনেই তখন ছিল একই কথা। গল্পটা মনে হয় এখান থেকেই শুরু হলো। সেদিন রাতে বাসে ফিরে ফাহিমের চোখে ঘুম ছিল না। সে তার ধানমন্ডির বাসায় নিজের ঘরের বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল, আর বারবার তার চোখের সামনে মেঘনার সেই প্রাণখোলা হাসি আর দুষ্টামি ভরা চোখের ইশারা ভেসে উঠছিল। একটা মেয়ের সাথে তার আগেও কথা হয়েছে, কিন্তু এমন অনুভূতি কখনো হয়নি। মেয়েটা আসলেই একটা আস্ত বিস্ময়, কিন্তু এখন কি করব? ফোন করাটা কি ঠিক হবে? এত তাড়াতাড়ি ফোন করলে আবার ভাববে না কি যে আমি একেবারে হুমড়ি খেয়ে পড়েছি? সে কিছুক্ষণ নিজের সাথে যুদ্ধ করলো। শেষে আর থাকতে না পেরে ঘর থেকে বেরিয়ে সোজা তার মায়ের ঘরে দরজায় গিয়ে দাঁড়ালো। আমেনা বেগম তখন জায়নামাজে বসে তসবিহ পড়ছিলেন। আম্মু, নামাজ পড়া শেষ হলো? হ্যাঁ বল, কি এমন জরুরি কাজ পড়লো যে এই রাতে আমার ঘরে এলি? তোর তো আবার নিজের জগৎ ছাড়া কিছু মনে থাকে না। না, মানে তেমন কিছু না। আমি আসলে ভাবছিলাম যে আজ যা হলো তার জন্য মেঘনাদের বাসায় একটা ফর্মাল সরি বলা উচিত। আঙ্কেলের পাঞ্জাবিটা। আমেনা বেগম তসবিহ পড়া থামি ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, ও তাই বুঝি? হঠাৎ করে আমার ছেলের এত ভদ্রতা আর দায়িত্ববোধ কোত্থেকে এলো? দিনের বেলা তো একটার পর একটা কাণ্ড ঘটে এলি, আর এখন রাতে এসেছিস প্রায়শ্চিত্ত করতে? সরি আর কতবার বলতে চাস? আম্মু, তুমি সব সময় আমাকে ভুল বোঝো। আমি তো শুধু একটা সৌজন্যতার জন্য মেঘনাদের বাসার ল্যান্ডলাইন নম্বরটা যদি। আমার কাছে ল্যান্ডলাইন নাম্বার নেই, তবে সালমা আমাকে মেঘনামার নাম্বারটা দিয়েছিল। বলেছিল যদি আমার গুণধর ছেলের তাকে পছন্দ হয় তাহলে যেন যোগাযোগ করে। তোর কি তাকে পছন্দ হয়েছে? পছন্দ অপছন্দের কি আছে, কথা বলতেই তো পারি। নম্বরটা দাও তো। আমেনা বেগম মুচকি হেসে তার মোবাইল থেকে ফাহিমকে নাম্বারটা দিলেন। ফাহিম নাম্বারটা নিয়ে প্রায় দৌড়ে নিজের ঘরে চলে গেল। আমেনা বেগম ছেলের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পাগল ছেলে, প্রেমে পড়েছে কিন্তু স্বীকার করবে না। মেয়েটা এমন যে কেউ প্রেমে না থাকতেই পারবে না। আমার পছন্দ বলে কথা। ফাহিম নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দিল। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। সে নাম্বারটা মোবাইলে সেভ করলো মেঘনা নামে। তারপর আবার কেটে দিয়ে লিখলো স্ট্রম গার্ল।
কারণ মেয়েটা তার শান্ত জীবনে ঝড়ের মতোই এসেছে। সে কয়েকবার ফোন করতে গিয়েও থেমে গেল। শেষে গভীর একটা শ্বাস নিয়ে কল বাটনে চাপ দিল। ফোনের ওপাশ থেকে রিং হচ্ছে। প্রতিটা রিং ফাহিমের হৃদস্পন্দনকে যেন দ্বিগুণ করে দিচ্ছিল। সে মনে মনে ডায়লগ সাজাচ্ছিল। হ্যালো, আমি ফাহিম বলছি। আশা করি বিরক্ত করিনি। হঠাৎ করেই ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো। একটা মিষ্টি পরিচিত কণ্ঠ ভেসে এলো। হ্যালো। হ্যালো মেঘনা, আমি ফাহিম বলছিলাম। ফাহিম উত্তরের অপেক্ষায় ছিল। সে ভেবেছিল মেঘনা হয়তো একটু অবাক হবে বা হয়তো লাজুক ভাবে বলবে। ও, আপনি কেমন আছেন? কিন্তু তার সব পরিকল্পনাকে এক নিমিষে ধূলিসাৎ করে দিয়ে ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো। কি ব্যাপার জুস বয়, আবার কোনো অঘটন ঘটনার জন্য ফোন দিয়েছেন নাকি? এবার টার্গেটটা কে, আমার মা নাকি আমাদের পোষা বিড়ালটা? ফাহিম এক মুহূর্তের জন্য থমকে গেল। তার সাজানো সব ডায়লগ মাথার ভেতর থেকে হারিয়ে গেল। কিন্তু পরক্ষণে তার মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। এই মেয়েটার সাথে কোনো ভনিতা করে লাভ নেই। তার সব জড়তা যেন এক নিমিষেই উধাও হয়ে গেল। বিড়ালটা আপাতত সেফ আছে, তবে আমার মা আমাকে আপনার নম্বরটা দেওয়ার সময় এমন একটা লুক দিলেন যেন আমি কোনো রাষ্ট্রীয় গোপন মিশনের জন্য কোড নম্বর নিচ্ছি। তাই ভাবলাম মিশনটা শুরু করার আগে তো কো এজেন্টের সাথে একটু কথা বলে নেই। বাহ, আপনার কল্পনা শক্তি তো দারুণ। তা কি মিশন এটা? মিশন ইমপ্রেস দ্য ফিউচার ইনলস। যদিও প্রথম ধাপেই আপনি স্পেকচুলার ভাবে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ? আমি তো এটাকে ব্যর্থতা বলবো না, আমি এটাকে বলবো অ্যাটেনশন গ্র্যাভিং। দেখুন, আপনি কিন্তু আমাকে ঠিকই মনে রেখেছেন। আমার নাম ভুলে গেলেও জুস বয় নামটা তো আর ভুলবেন না। সো মিশন সাকসেসফুল। মেঘনা ওপাশ থেকে শব্দ করে হেসে উঠল। ফাহিম চোখ বন্ধ করে সেই হাসির শব্দটা শুনল। আর মনে হলো এই হাসির জন্য সারাদিন অপেক্ষা করা যায়। আপনি আসলে একটা জিনিস। আচ্ছা, বাবা কিন্তু বাসায় আপনার নাম দিয়েছে অরেঞ্জ টেরর। আর মাকে দেখলাম ইন্টারনেটে সবচেয়ে ভালো স্টেইন রিমুভার কোনটা লিখে সার্চ করেছে। আপনার কারণে আমাদের পুরো পরিবার আজ একটা প্রজেক্টে ব্যস্ত। দেখুন, আমি একটা পরিবারকে একসাথে কাজ করার সুযোগ করে দিয়েছি, এই জন্য তো আমার একটা ধন্যবাদ প্রাপ্য। আর আঙ্কেলকে বলবেন ওই পাঞ্জাবিটা যেন না ধুয়ে ফেলেন। ওটা একটা ঐতিহাসিক নিদর্শন, আমাদের গল্পের প্রথম অধ্যায়। আমাদের গল্প এত দূর? কেন নয়? আপনার কি মনে হয় এই গল্পটা প্রথম অধ্যায়ে শেষ হয়ে যাওয়ার মতো? ফাহিমের এই সরাসরি প্রশ্নে মেঘনা কিছুটা চুপ করে রইল। ফোনের ওপাশে তার নীরবতা ফাহিমকে কিছুটা চিন্তায় ফেলে দিল। সে কি বেশি কিছু বলে ফেলল? সরি, আমি যদি আপনাকে অস্বস্তিতে ফেলে দেই। না, অস্বস্তি নয়। আমি শুধু ভাবছিলাম যে ছেলের সাথে আমার পরিচয় হয়েছে একটা জুসের গ্লাস উল্টে ফেলার মাধ্যমে। তার সাথে আমার গল্পের শেষটা কেমন হতে পারে? শেষটা যাই হোক, শুরুটা তো মনে রাখার মতোই হলো, তাই না? তা হলো, তবে সত্যি করে বলুন তো, আপনি কি সবসময়ই এমন, নাকি শুধু আমার সামনেই এমন করছেন? আমি আসলে কেমন তা তো আমি নিজেই ঠিক জানি না, তবে আপনার সামনে থাকলে মনে হয় কোনো কিছু লুকানোর দরকার নেই। যা মনে আসে বলে ফেলা যায়। আপনার সাথে কথা বললে নিজেকে খুব সহজ মনে হয়। এই স্বীকারোক্তিটা ছিল আন্তরিক। তাদের খুনসুটি কখন যে একটা গভীর মিষ্টি আলাপে পরিণত হয়েছে তা তারা নিজেরাই টের পায়নি। এই ফোন আলাপ তাদের মধ্যকার সেই অদৃশ্য সুতোটাকে যেন আরো একটু মজবুত করে দিল। সহজ? আমাকে দেখে আপনার তাই মনে হয়? বেশিরভাগ মানুষ তো আমাকে বলে আমি নাকি বড্ড বেশি কথা বলি, বড্ড বেশি চঞ্চল। চঞ্চলতা তো নদীর ধর্ম মেঘনা, স্থির হয়ে গেলে তো সেটা পুকুর হয়ে যায়। আর আপনার কথাগুলো, সেগুলো তো অনেকটা ঝর্ণার শব্দের মতো, শুনতে ভালো লাগে, মনে হয় শুনতেই থাকি। বাহ, আপনি তো কবিদের মতন কথা বলছেন। মার্কেটিং এর চাকরি ছেড়ে দিয়ে কি এখন কবিতা লেখা শুরু করেছেন নাকি? যদি আপনার মতো একজন শ্রোতা পাই তাহলে সেটাও ভেবে দেখতে পারি। তাছাড়া
কবিতা তো শুধু কাগজে লেখা হয় না, মাঝে মাঝে কিছু মানুষের কথা শুনলেও মনে হয় কবিতা শুনছি। ফাহিমের এই প্রশংসায় মেঘনা এবার সত্যি লজ্জা পেল। সে ফোনের ওপাশে চুপ করে রইল, কি উত্তর দেবে ভেবে পাচ্ছিল না। ফাহিম মেঘনারে নীরবতা উপভোগ করছিল। কি হলো, হঠাৎ চুপ করে গেলেন যে? আমার কথাগুলো কি খুব বেশি কাব্যিক হয়ে গেল? না, ঠিক তা নয়। আমি আসলে ভাবছিলাম যে মানুষটা দিনের বেলা এত নার্ভাস ছিল, সে রাতের বেলা এত রোমান্টিক ও সুন্দর করে কথা বলে কি করে? আপনার কি দুটো আলাদা পার্সোনালিটি আছে? থাকতেও পারে। একটা হলো জুস বয় পার্সোনালিটি, যেটা সবার সামনে প্রকাশ পায়, আর অন্যটা শুধু তখনই কাজ করে যখন অপর প্রান্তের মানুষটা হয় আপনার মতো। তাদের কথা এভাবেই এগিয়ে চলছিল। এক বিষয় থেকে আরেক বিষয় তারা কথা বলছিল, তাদের শৈশব নিয়ে, তাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে। কথা প্রসঙ্গে ফাইন জানতে পারল মেঘনা আর্ট কলেজের ছাত্রী, ফাইন আর্টসে পড়েছে। আর মেঘনা জানলো ফাইমের মার্কেটিংয়ের চাকরির আড়ালে একটা শিল্পী মন লুকিয়ে আছে। সে গিটার বাজায় আর অবসরে পুরনো দিনের বাংলা সিনেমা দেখে। আপনি পুরোনো দিনের বাংলা সিনেমা দেখেন? সিরিয়াসলি? এত জেনারেশনের ছেলেরা কি মার্ভেল আর নেটফ্লিক্স ছাড়া কিছুই বোঝে না? এই জেনারেশনের হলেও আমার আত্মাটা হয়তো পুরনো দিনের। আমার কাছে উত্তম সুচিত্রার রোম্যান্স বা নায়করাজের অভিনয় এখনও অনেক বেশি জীবন্ত মনে হয়। আর গানগুলো, ও কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এদের গানের কোনো তুলনা হয়? আপনি কিশোর কুমারের ভক্ত? অবিশ্বাস্য। আমারও সবচেয়ে প্রিয় শিল্পী তিনি। সেই রাত ছিল পূর্ণিমা গানটা আমার অল টাইম ফেভারিট। আর আমার ফেভারিট হলো আমার মনের এই ময়ূর মহলে। কি অসাধারণ কথা আর সুর! যখনই শুনি মনে হয় যেন অন্য কোনো জগতে চলে গেছি। ঠিক তাই, আজকালকার গানে সেই গভীরতাটা আর পাওয়া যায় না। সবকিছু কেমন যেন ফাস্ট ফুডের মতো হয়ে গেছে। তৈরি হতেও সময় লাগে না, শেষ হতেও সময় লাগে না। ফাহিম অনুভব করলো তাদের পছন্দগুলো, তাদের ভাবনাগুলো অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। এই অনুভূতিটা তাকে আরো সাহসী করে তুলল। তার মনে হলো এই মুহূর্তটাকে আরেকটু বিশেষ করে তোলা যায়। আচ্ছা, একটা অনুরোধ করলে রাখবেন? কি অনুরোধ? যদি বলি আমি এখন আপনার জন্য একটা গান গাইতে চাই, আপনি কি হাসবেন? মেঘনা এবার পুরোপুরি চুপ হয়ে গেল। সে এমন একটা প্রস্তাবের জন্য মোটো প্রস্তুত ছিল না। তার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করলো। গাইবেন? ফাহিম আর কোনো উত্তরের অপেক্ষা করলো না। সে চোখ বন্ধ করে তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি, তারপর কোনো রকম বাদ্যযন্ত্র ছাড়াই তার গভীর অনুভূতিপূর্ণ কণ্ঠে গেয়ে উঠল কিশোর কুমারের সেই বিখ্যাত গান। একদিন পাখি উড়ে, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। ফাহিম পুরো গানটা গাইল না, শুধু প্রথম কয়েকটা লাইন গাইল, কিন্তু তার কণ্ঠের আবেগ আর আন্তরিকতা ফোনের অপর প্রান্তে থাকা মেঘনার হৃদয়কে ছুঁয়ে গেল। মেঘনা যেন শ্বাস নিতে ভুলে গিয়েছিল। সে চোখ বন্ধ করে গানটা শুনছিল, আর তার চোখের সামনে ফাহিমের মুখটা ভেসে উঠছিল। গানটা শেষ হওয়ার পরও কয়েক মুহূর্ত ফোনের দুই প্রান্তেই অ্যাবসলুট নীরবতা। ফাহিম অপেক্ষা করছিল মেঘনার প্রতিক্রিয়ার জন্য। তার মনে হচ্ছিল সে হয়তো বোকামি করে ফেলেছে। হ্যালো মেঘনা, আপনি কি আছেন, নাকি আমার গান শুনে অজ্ঞান হয়ে গেলেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু একটা চাপা কান্নার মতো শব্দ, নাকি হাসির শব্দ ঠিক বোঝা গেল না। মেঘনা, সব ঠিক আছে তো? এবার ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। তারপর মেঘনার লজ্জা মাখা ভেজা ভেজা কণ্ঠস্বর শোনা গেল। আপনি এত সুন্দর করে গান গাইতে পারেন, আমাকে আগে বলেননি কেন? সব কিছু কি আগেই বলে দিতে হয়? কিছু কিছু জিনিস তো আবিষ্কার করার জন্য রেখে দিতে হয়।
ঠিক সেই মুহূর্তেই ফাহিম শুনতে পেল ফোনের ওপাশে মেঘনার মায়ের কণ্ঠ। কি রে, তুই এখনো ফোনে কথা বলছিস? রাত কত হয়েছে খেয়াল আছে? মেঘনা তড়িঘড়ি করে বলল, আচ্ছা, আমাকে এখন রাখতে হবে, মা ডাকছে। ওকে, গুড নাইট। শুনুন। বলুন। থ্যাংক ইউ গানটার জন্য, খুব সুন্দর ছিল। গুড নাইট জুস বয়। ফোনটা কেটে গেল। ফাহিম ফোনটা কানে ধরেই বসে রইল। জুস বয় ডাকটা আজ তার কাছে আর জ্বালাতনের মতো লাগলো না, বরং মনে হলো পৃথিবীর সবচেয়ে মিষ্টি কোনো সম্বোধন। সে জানে এই রাতের ঘুমটা তার আর হবে না, কারণ তার মনের ময়ূর মহলে আজ এক নতুন সুর বেজে উঠেছে। অবশেষে এভাবেই চলার পর দুই পরিবারের আনুষ্ঠানিকতা সম্মতির পর ফাহিম আর মেঘনার বিয়ের দিন তারিখও পাকা হয়ে গেছে। আজ তারা দুই পরিবার মিলে এসেছে ঢাকার অন্যতম বড় শপিং মল বসুন্ধরা সিটিতে। বিয়ের কেনাকাটা সারতে শাড়ি, গহনা, কসমেটিক সব কেনাকাটা প্রায় শেষ। বাকি শুধু বরের শেরওয়ানি। সালমা, আমার তো মনে হয় এই নীল বেনারসিটা মেঘনা মার জন্য একেবারে পারফেক্ট হবে। কি মিষ্টি লাগবে দেখতে। ঠিক বলেছিস। আর ফাহিম বাবার জন্য তো শেরওয়ানি দেখতেই হবে। চল ওই পাশের শতাব্দী শোরুমটা দেখি, ওদের কালেকশন নাকি খুব ভালো। মায়েরা যখন কেনাকাটার আলোচনায় ব্যস্ত, ফাহিম আর মেঘনা তখন একটু পেছনে হাঁটছিল, নিজেদের জগতে মগ্ন। গত কয়েকদিনে ফোনে কথা বলতে বলতে তাদের সম্পর্কটা অনেক সহজ হয়ে গেছে। ফাহিম মেঘনার দিকে ঝুঁকে ফিসফিস করে, শুনছেন স্টর্ম গার্ল? মনে হচ্ছে আজকে আমাকে কিনে বেচে দেবে। আপনার কি মনে হয় আমার দাম কত উঠতে পারে? বেশি না, আপনার জুস বয় পারফরমেন্সের পর তো আপনার মার্কেট ভ্যালু এমনিতেই অনেক কমে গেছে। আমি হলে তো ফ্রিতেও নিতাম না। এটা কিন্তু অন্যায়। আমার মতো এত গুণধর, হ্যান্ডসাম আর বিনয়ী ছেলেকে আপনি ফ্রিতেও নেবেন না। আপনার রুচি তো দেখি খুবই খারাপ। বিনয়ী? যে ছেলে নিজের প্রশংসা নিজেই করে তার বিনয়ের নমুনা তো সেদিনই দেখেছি। চলুন আপনার জন্য কি কেনা হয় সেটাই দেখি। হাসতে হাসতে তারা সবাই শতাব্দী শোরুমে প্রবেশ করলো। চারিদিকে ঝলমলে সব শেরওয়ানি, পাগড়ি আর নাগরা সাজানো। একজন সেলসম্যান তাদের দিকে হাসি মুখে এগিয়ে এলেন। আসুন স্যার, ম্যাডাম কি দেখতে চান বলুন, আমাদের কাছে লেটস সব কালেকশন আছে। ছেলের জন্য বিয়ের শেরওয়ানি দেখান, ভালো দেখে। গর্জিয়াস কিছু দেখান। ভাই, আমাকে একটু ক্লাসি সলিড কালারের মধ্যে কিছু দেখান। যেমন ধরুন অফ হোয়াইট, গোল্ডেন বা হয়তো ডার্ক নেভি ব্লু টাইপের কিছু, খুব বেশি ঝলমলে যেন না হয়। সেলসম্যান কয়েকটা অভিজাত শেরওয়ানি বের করতে যাচ্ছিল, ঠিক তখনই মেঘনা তাকে থামিয়ে দিল। এক মিনিট, ওর কথায় কান দেবেন না। ওনার ফ্যাশন সেন্স হলো সরকারি অফিসের ফাইলের মতো, একেবারে বোরিং। আপনি বরং ওই যে কোনার দিকে গোলাপি রঙের শেরওয়ানিটা আছে না, মফ পিঙ্ক কালারের, ওইটা নিয়ে আসুন তো। গোলাপি শব্দটা শোনার সাথে সাথে ফাহিমের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে এমন ভাবে মেঘনার দিকে তাকালো যেন মেঘনা তাকে শেরওয়ানির বদলে ঘাগরা পরতে বলছে। গোলাপি? আর ইউ সিরিয়াস? আমি গোলাপি রঙের শেরওয়ানি পরবো? মানুষ আমাকে জামাইয়ের বদলে বারবি ডলের ভাই বলবে। অসম্ভব। অ্যাবসোলুটলি নট। কেন, গোলাপি রঙে কি সমস্যা? রং তো রঙই হয়। ছেলেদের গোলাপি পরতে মানা আছে নাকি সংবিধানে? আর তাছাড়া আপনার গায়ের রঙে এই রংটা কি সুন্দর মানাবে, একদম চকলেট বয় লাগবে। প্লিজ একবার শুধু ট্রাই করে দেখুন না আমার জন্য। আপনার জন্য আমি বিষও খেতে পারি, কিন্তু গোলাপি শেরওয়ানি পরতে পারবো না। প্লিজ মেঘনা, এটা নিয়ে জেদ করবেন না। আমার মান সম্মানের প্রশ্ন। আরে একবার পরেই দেখো না বাবা, মেঘনা তো আর খারাপ কিছু বলছে না। আজকাল তো ছেলেরাও কত সুন্দর সুন্দর রং পড়ছে। হ্যাঁ ফাহিম, পরে দেখ কি এমন হবে, পছন্দ না হলে নিবি না। ফাহিম দেখলো সে সংখ্যালঘু হয়ে পড়েছে। তিন নারী তার বিরুদ্ধে একজোট সেলসম্যান ও মেঘনার পক্ষ নিয়ে বলল,
ম্যাডাম ঠিকই বলেছেন স্যার, এই রংটা এখন খুব চলছে, অনেক স্মার্ট লাগে। ঠিক আছে আনুন আপনার গোলাপি শেরওয়ানি, কিন্তু যদি আমাকে ভারের মতো লাগে তাহলে এর দায় কিন্তু আপনাদের সবার। ফাহিম শেরওয়ানিটা নিয়ে টয়লেট রুমে গেল। তার মুখটা ছিল দেখার মতো, যেন তাকে জোর করে তেতো করলার জুস খাওয়ানো হয়েছে। কিছুক্ষণ পর সে যখন বেরিয়ে এলো, মেঘনা তাকে দেখে হাসি চাপতে পারল না। গোলাপি রংটা ফাহিমকে খুব মানিয়েছে, কিন্তু তার মুখের বিব্রতকর আর অসহায় অভিব্যক্তি পুরো দৃশ্যটাকে হাস্যকর করে তুলেছিল। মেঘনা মোবাইল বের করতে করতে, ও মাই গড জুস বয়, আপনাকে তো একেবারে রসগোল্লার মতো লাগছে। দাঁড়ান নড়বেন না, একটা ছবি তুলে নেই, এটা ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে। এই মেঘনা কি করছেন? একদম না, ফোনটা দিন আমাকে প্লিজ। ছবি তুলবেন না, এটা ব্ল্যাকমেইলিংয়ের পর্যায়ে পড়ে যায়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। মেঘনা ফাহিমের অসহায় মুখসহ গোলাপি শেরওয়ানির কয়েকটা ছবি তুলে ফেলেছে। ফাহিম তাকে ধরার জন্য এগোতেই সে দোকানের মধ্যে দৌড়ে পালাতে লাগলো। ছবি দেখতে দেখতে বিজয়ের হাসি হেসে মেঘনা বলল, টু লেট, ক্লিক এবং সেভড। ওয়াও, ক্যাপশন কি দেওয়া যায়? আমার ফিউচার হাজবেন্ড নাকি পিঙ্ক প্যান্থার? মেঘনা প্লিজ ডিলিট করুন, আমি আপনার পায়ে পড়ি। তাদের এই দৌড়াদৌড়ি আর খুনসুটি দেখে তাদের মায়েরা তো বটেই, দোকানের অন্য ক্রেতারাও আর সেলসম্যানেরাও হাসতে শুরু করলো। পুরো দোকানে তখন হাসি রোল পড়ে গেছে। সবাই এই হবু দম্পতির মিষ্টি পাগলামি বেশ উপভোগ করছিল। তাদের মধ্যে কোনো জড়তা নেই, আছে শুধু নিখাত আনন্দ আর একে অপরের সাথে মজা করার অফুরন্ত সুযোগ। দীর্ঘক্ষণ ধরে চলা এই খুনসুটি আর হাসাহাসির পর ফাহিম শেষ পর্যন্ত হার মানল। সে হাঁপাতে হাঁপাতে দোকানের এক কোণায় রাখা একটা সোফায় বসে পড়ল। তার মুখে তখনও বিরক্তির ছাপ, কিন্তু চোখ দুটোতে মেঘনার পাগলামি উপভোগ করার আবেগ। হয়েছে, আর পারছি না। আপনি একটা জল্লাদ, আমার মতো একজন নিরীহ শান্তশিষ্ট ছেলেকে এভাবে দৌড়াতে আপনার একটু মায়া হলো না? মেঘনা তার পাশে এসে বসে মোবাইলের ছবিগুলোর দিকে তাকিয়ে বলে, নিরীহ আপনি? যে ছেলে একটা ছবি তোলার জন্য পুরো শোরুম মাথায় তুলে ফেলতে পারে, সে মোটেও নিরীহ নয়। তবে স্বীকার করতেই হবে, ছবিগুলো কিন্তু দারুণ এসেছে। আপনার পারমিশন ছাড়াই ফেসবুকে আপলোড করে দেব ভাবছি। করুন, যা ইচ্ছে করুন, আমার আর কিছু বলার নেই। আমার সব শক্তি শেষ, আমার শুধু এখন একটু পানি খেতে ইচ্ছে করছে। ফাহিম কথাটা এমনভাবে বলল যেন সে সাহারা মরুভূমি পাড়ি দিয়ে এসেছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, আর একটানা কেনাকাটার ক্লান্তি দিতে চোখ দুটো কিছুটা লাল হয়ে গেছে। মেঘনা দুষ্টামি থামি এবার মনোযোগ দিয়ে ফাহিমের দিকে তাকালো। তার খেয়াল হলো সকাল থেকে এই কেনাকাটার চাপে ছেলেটার আসলেই অনেক ধকল গেছে। আপনার কি খুব বেশি টায়ার্ড লাগছে? না, টায়ার্ড কোথায়? আমার তো এখন হিমালয়ে ওঠার মতো শক্তি এসে গেছে। শুধু এক চোখ ঠান্ডা পানি পেলে ভালো হতো। মেঘনা ফাহিমের এই অভিমানী সুরটা বুঝতে পারল। সে মুচকি হেসে কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। ফাহিম চোখ খুলে দেখলো মেঘনা তার মায়েদের কিছু একটা বলে শোরুম থেকে বেরিয়ে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছেন? আমাকে একা ফেলে পালাচ্ছেন নাকি? আপনার জন্য হিমালয় আনতে যাচ্ছি, চুপচাপ এখানে বসুন, নড়বেন না। শোরুম থেকে বেরিয়ে যাচ্ছে। ফাহিম অবাক হয়ে মেঘনার যাওয়ার দিকে তাকিয়ে ইশারা করলো। 10 মিনিট পর মেঘনা যখন ফিরল, তার হাতে পানির বোতল নয়, বরং দুটো আইসক্রিমের কাপ। সে একটা কাপ ফাহিমের দিকে এগিয়ে দিল। নিন আপনার হিমালয়, চকলেট ফাজ ফ্লেভার, আপনার ফেভারিট তাই না? আপনি আপনি কিভাবে জানলেন এটা আমার ফেভারিট? আপনার মা সেদিন কথায় কথায় বলেছিলেন, আমি মনে রেখেছিলাম। ভাবলাম কেনাকাটার টেনশনে আপনার মাথা গরম হয়ে গেছে, আইসক্রিম খেলে হয়তো একটু ঠান্ডা হবে। ফাহিমের ভেতরটা এই ছোট যত্নের ছোঁয়ায় একেবারে গলে গেল। যে মেয়েটা কিছুক্ষণ আগেও তাকে নিয়ে পুরো দোকান মাথায় তুলছিল,
সে মেয়েটাই তার এত ছোট একটা পছন্দ মনে রেখেছে। এই যত্নশীল মেঘনাকে সে আগে কখনো দেখেনি। তার সব ক্লান্তি, সব বিরক্তি যেন এক মুহূর্ত উধাও হয়ে গেল। তার শুধু মেঘনার মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। তবে এর বিনিময়ে আপনাকে ওই গোলাপি শেরওয়ানিটাই পরতে হবে। ডিল? এই আইসক্রিমের জন্য তো আমি গোলাপি কেন, রামধনু রঙের শেরওয়ানিও পরতে রাজি আছি। তারা দুজনে পাশাপাশি বসে আইসক্রিম খেতে লাগলো। তাদের মায়েরা দূর থেকে তাদের দিকে তাকিয়ে হাসছিল। এই মুহূর্ত তাদের চারপাশে শোরুমে কোলাহল, মানুষের ভিড় কিছুই যেন তাদের স্পর্শ করতে পারছিল না। তারা নিজেদের একটা ছোট্ট জগতে হারিয়ে গিয়েছিল। আইসক্রিম খেতে খেতে ফাহিমের হঠাৎ খেয়াল হলো মেঘনার ঠোঁটের কোণায় একটু আইসক্রিম লেগে আছে। সে কিছু না ভেবে নিজের অজান্তে হাতটা বাড়িয়ে দিল মেঘনার দিকে। ওই যে আপনার ঠোঁটের পাশে। মেঘনা কিছু বোঝার আগেই ফাহিম তার আঙ্গুল দিয়ে আলতো করে সে আইসক্রিমটুকু মুছে দিল। তার আঙ্গুলের স্পর্শে মেঘনার শরীর দিয়ে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। সে স্থির চোখে ফাহিমের দিকে তাকিয়ে রইল। ফাহিম তার দিকে তাকিয়েছিল। তার হাতটা তখনও মেঘনার মুখের কাছে। সে ধীরে ধীরে তার হাতটা নামিয়ে আনলো এবং আইসক্রিম খাওয়ার ফাঁকে খুব শক্ত মনে মেঘনার পাশে রাখা তার হাতটার উপর নিজের হাত রাখলো। মেঘনা চমকে উঠল না, সে হাতটা সরিয়েও নিল না, বরং সে তার আঙ্গুলগুলো দিয়ে ফাহিমের হাতটা আলতো করে আঁকড়ে ধরল। এটা ছিল তাদের প্রথম স্পর্শ। কোনো কথা ছাড়াই শুধু এই একটা স্পর্শের মাধ্যমে তারা একে অপরকে অনেক কিছু বলে দিল। তাদের ভালোবাসা আর খুনসুটি এই গল্পের নরম মিষ্টি মুহূর্তটা এক নতুন মাত্রা যোগ করলো। গোলাপের পাপড়ি আর রজনীগন্ধার মিষ্টি সুবাসে ঘরটা মম করছে। খাটের ঠিক মাঝখানে লাল বেনারসি পরে জড়সড় হয়ে বসে আছে মেঘনা। ভারী শাড়ি, গহনা আর সারাদিনে ক্লান্তিতে শরীর ভেঙে আসলো। বুকের ভেতরটা উত্তেজনায় আর অজানা এক ভয়ে ডিপ ডিপ করছিল। দরজা খোলার মৃদু শব্দে মেঘনা আরও সোজা হয়ে বসলো। মাথার ঘোমটাটা আরেকটু টেনে দিল। ফাহিম ধীর পায়ে ভেতরে ঢুকলো। তার এক হাতে ডজন খানেক লাল গোলাপের তোড়া আর অন্য একটা হাতে একটা ছোট্ট বক্স। ঠোঁটের কোণে লাজুক কিন্তু আত্মবিশ্বাসী একটা হাসি, যা দেখে মেঘনার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। হ্যাঁ, আজ এক সপ্তাহ পর তাদের বিয়ে হয়েছে। ফাহিম দরজার পাশে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর মেঘনার দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে জিজ্ঞেস করলো, অনুমতি আছে ম্যাডাম? আপনার মনের রাজ্যে কি একটু জায়গা পাওয়া যেতে পারে? মেঘনা ঘোমটার আড়াল থেকে মুখ টিপে হাসলো। রাজ্য তো আপনারই, এখানে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন হয় না। বাহ, ডায়লগ তো ভালোই শিখে এসেছো দেখছি। ও সরি, তুমি করে বলে ফেললাম, কিন্তু আমার কাছে এর চেয়েও ভালো ডায়লগ আছে। এই বলে ফাহিম শাহরুখ খানের মতো এক হাত ছড়িয়ে দিয়ে মেঘনার দিকে এগোতে শুরু করলো। সে মনে মনে আওড়াচ্ছিল, বড় বড় দেশো মে ऐसी छोटी छोटी बातें। কিন্তু তার ডায়লগ শেষ হবার আগে পায়ের সাথে কার্পেটের যুদ্ধটা শুরু হয়ে গেল। পা আটকে যেতে তার শরীরের ভারসাম্য নষ্ট হয়ে গেল। ও আরে আরে সামলাও। মেঘনা কিছু বুঝে ওঠার আগে ধরম করে একটা শব্দ হলো। সে দেখল তার রোমান্টিক বর ঘরের কোনায় রাখা উপহারের স্তূপের উপর সুপারম্যানের মতো মুখ থুবড়ে পড়েছে। গোলাপগুলো কনফিটি এর মতো পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। গিফট বক্সটা গড়িয়ে খাটের নিচে উধাও। কয়েক মুহূর্তের জন্য ঘরে পিনপতন নীরবতা। মেঘনা বিস্ময়ে আর আতঙ্কে প্রায় জমে গিয়েছিল। ফাহিম, তুমি ঠিক আছো? লাগেনি তো তোমার? লেগেছে, খুব জোরে লেগেছে, তবে শরীরে নয়, ইজ্জতে। সে ভাঙ্গা বক্স আর চেরা র্যাপিং পেপারের মধ্য থেকে আস্তে আস্তে করে মাথা তুলল। তার চুলগুলো পাখির বাসার মতো এলোমেলো আর কপালে একটা চকলেটের বড়সড় দাগ। সে অসহায় চোখে মেঘনার দিকে তাকিয়ে বলল, প্ল্যানটা কিন্তু দারুণ ছিল। ভেবেছিলাম তোমার সামনে হাঁটু গেড়ে বসে বলবো
মেঘনা আর পারল না ফাহিমের করুণ চেহারা আর পরিস্থিতি দেখে সে খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দে যেন ঘরের সব জড়তা, ভয় আর অস্বস্তি এক মুহূর্তে গলে পানি হয়ে গেল। হাসছো কেন? নতুন বরের এই করুণ অবস্থা দেখে তোমার মায়া লাগছে না? মায়া পরে লাগবে, আগে বলো উপহারের বক্সগুলো তো তোমার মাথার চেয়ে বেশি শক্ত ছিল না, তাই তো? আর কপালে ওটা কি? ওয়েডিং কেকের ক্রিম লাগিয়ে এসেছিলে নাকি? খুব মজা হচ্ছে তাই না? যাও হাসো, প্রাণ খুলে হাসো। আমার বাসর রাতের রোমান্সের তো 12টা বেজেই গেল। মেঘনার হাসি দেখে ফাহিমের নিজেরও হাসি পেয়ে গেল। সে বুঝতে পারল তাদের সম্পর্কে শুরুটা কোনো চিত্রনাট্য দিয়ে নয়, বরং জীবনের সবচেয়ে বাস্তব আর নির্মল হাসি দিয়েই হলো। ফাহিম উপহারের স্তূপের মধ্য থেকে কোনো মতে উঠে বসেছে, তার মুখে রাজ্যের লজ্জা আর অসহায়ত্ব। মেঘনা তখনও হাসতে হাসতে শেষ। প্লিজ এবার একটু থামো। আমার নতুন বউ আমার ইজ্জতের সব যাত্রা দেখে এভাবে হাসবে এটা ভাবতেও পারিনি। আমি হাসতে চাইছি না, কিন্তু তোমার সুপারম্যানের মতো উড়ে যাওয়ার দৃশ্যটা চোখ থেকে সরাতে পারছি না। আর তোমার কপালে ওটা কি? ফাহিম কপালে হাত দিয়ে চটচটে কিছু একটা অনুভব করলো। হায় আল্লাহ, চকলেটের বক্সটাও শহীদ হয়ে গেছে দেখছি। দাঁড়া, ওয়াশরুমে গিয়ে। থাক, তোমাকে আর উঠতে হবে না। আর একবার হুমড়ি খেয়ে পড়লে উপহারগুলো আর কিছুই আস্ত থাকবে না। এই বলে মেঘনা খাট থেকে নামলো। তার ভারী বেনারসি শাড়ি সামলে সে ফাহিমের সামনে এসে বসলো। আঁচল দিয়ে আলতো করে তার কপালে চকলেট মুছে দিল। এই প্রথম স্পর্শে ফাহিমের বুকের ভেতরটা ধক করে উঠল। হয়েছে, এবার ওঠো মিস্টার রোমিও। তোমার রোম্যান্সের কারণে যে লঙ্কা কাণ্ডটা ঘটিয়েছো সেটা এখন পরিষ্কার করবে কে? তুমি আর আমি। আমাদের সংসারের প্রথম কাজ এর চেয়ে রোমান্টিক আর কি হতে পারে বলো? খুব রোমান্টিক, চলো শুরু করা যাক। এরপর শুরু হলো তাদের অদ্ভুত বাসরাতের দ্বিতীয় পর্ব। ঘর গোছানো, ফাইম ছেঁড়া র্যাপিংগুলোর এক এক জায়গায় জড়ো করছিল, আর মেঘনা ছড়িয়ে থাকা গোলাপগুলো যত্ন করে তুলে ফুলদানিতে রাখছিল। ইস, ফুলগুলোর কি অবস্থা করেছি। ওরা নিশ্চয়ই ভাবছে কি এক বেরসিক লোকের হাতে এসে পড়লাম। ফুলগুলো কিছু ভাবছে না, তবে আমি ভাবছি বিয়ের প্রথম রাতকেই যে ছেলে এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারে তার সাথে সারা জীবন কাটানোটা কতটা অ্যাডভেঞ্চারাস হবে। একদম ঠিক ভেবেছো। তোমার জীবনটা বোরিং হতে দেব না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, আমার সেই ছোট্ট বক্সটা দেখেছো? ওটার ভেতরে খুব জরুরি একটা জিনিস ছিল। কোনটা? যেটা তোমার হাত থেকে মিসাইলের মতো ছিটকে গেল? দাঁড়াও, দেখছি। দুজনে মিলে খাটের নিচে পর্দার আড়ালে খুঁজতে শুরু করলো। এই টুকটাক কাজ, হাসি ঠাট্টা আর খুনসুটির মধ্য দিয়ে কখন যে তাদের মধ্যকার সব জড়তা আর অস্বস্তি উধাও হয়ে গেল তার নিজেরাও টের পেল না। অবশেষে মেঘনাই বক্সটা খুঁজে পেল। পেয়েছি, খাটের একেবারে কোনায় গিয়ে লুকিয়েছিল, লজ্জায় বোধ হয়। ফাইম বক্সটা হাতে নিয়ে মেঘনার পাশে মেঝেতে বসে পড়ল। ঘরটা এখন অনেকটাই গোছানো, চারিদিকে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। বসো এখানে। মেঘনা তার পাশে বসতেই ফাহিম বক্সটা খুলে তার দিকে এগিয়ে দিল। ভেতরে চাঁদের আলোর মতো চমকাচ্ছে একজোড়া রূপার নূপুর। এটা অনেক সুন্দর ফাহিম। তোমার জন্য। জানো মেঘনা, আজ যা হলো হয়তো এটাই হওয়ার ছিল। আমি চেয়েছিলাম আমাদের শুরুটা একটা পারফেক্ট সিনেমার মতো হোক, কিন্তু জীবন তো সিনেমা নয়। আমাদের জীবনটা হয়তো এভাবেই অগোছালো আর হাসি খুশিতে ভরে থাকবে। হয়তো বারবার আমার প্ল্যান এভাবে ফ্লপ করবে, হয়তো আমরা এভাবে বারবার হুমড়ি খেয়ে পড়বো। সে আলতো করে মেঘনার হাত ধরলো। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, যতবারই আমরা পড়ব, যতবারই সব অগোছালো হয়ে যাবে, আমি সব সময় তোমার পাশে থাকব, ঠিক আজকের মতোই। আমরা দুজনে মিলে সব কিছু আবার গুছিয়ে নেব সব সময়। আমার পারফেক্ট সিনেমার দরকার নেই ফাহিম, এমন অগোছালো বাস্তব জীবনটাই আমার চাই।
এর চেয়ে সুন্দর জীবন আর কি হতে পারে? কথাটা শেষ হতেই ফাহিম আলতো করে নূপুর জোড়া তুলে দিল। ইশারায় তার পাটা একটু এগিয়ে দিতে বলল। মেঘনা পা এগিয়ে দিতে ফাহিম পরম যত্নে তার পায়ে নূপুর পরিয়ে দিল। সেই শীতল রূপার স্পর্শে মেঘনার শরীরে এক অদ্ভুত ভালো লাগার শিহরণ বয়ে গেল। তাদের সম্পর্কে শুরুটা কোনো লোক দেখানো রোমান্স দিয়ে হয়নি, হয়েছিল জীবনের সবচেয়ে নির্মল আর অগোছালো এক মুহূর্ত দিয়ে, যা তাদের সারা জীবনের জন্য এক মজবুত অঙ্গীকারে বেঁধে ফেল। এরপরে সময়টা যেন কোনো পার্থিব নিয়মে বাধা ছিল না। ফাই মেঘনাকে আলতো করে বিছানায় শোয়ালো। ঘরের নরম আলো, ফুলের মিষ্টি গন্ধ আর দুজনের উষ্ণ নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল কেবল দুটি মানুষের একে অপরকে আবিষ্কার করার অনন্ত মুগ্ধতা। ফাহিমের প্রতিটি স্পর্শ ছিল সম্মতির, মেঘনার প্রতিটি নিঃশ্বাস ছিল ভরসা মেশানো। তারা একে অপরের চোখের গভীরে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল থেমে গিয়ে তাদের পৃথিবীটা তখন শুধু একে অপরকে কেন্দ্র করে ঘুরছিল। সেই রাতে শুধু দুটি শরীরের মিলন ছিল না, ছিল দুটি আত্মার এক হয়ে যাওয়ার পবিত্র উৎসব, যা শুরু হয়েছিল একরাশ অগোছালো হাসির মধ্য দিয়ে আর শেষ হয়েছিল একে অপরের মধ্যে নিজেদের সঁপে দেওয়ার গভীর ভালোবাসায়। পরের দিন সকালে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মেঘনা কয়েক মুহূর্ত স্থির হয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে আছে আটার বস্তার মতো সাদা ধপধপে একটা মূর্তি, যেটা তার স্বামী। মেঝেতে কফি আর পানির স্রোত, কাউন্টারে কয়লার মতো দুটো বস্তু পড়ে আছে আর তীক্ষ্ণ অ্যালার্মের শব্দে কান পাতা দেয়। কয়েক মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে মেঘনার মুখ থেকে কোনো বকাঝকা বা আর্তনাদ বের হলো না, বরং সে খিলখিল করে হেসে উঠল। ফাহিম, এটা কি? তুমি তুমি দেখতে একটা ভূতের মতো লাগছে, সাদা ভূত। প্লিজ হাসবে না। আমি তোমার জন্য সারপ্রাইজ ব্রেকফাস্ট বানাতে চেয়েছিলাম। সারপ্রাইজ? এটা তো আমার মনে হচ্ছে রান্নাঘরের উপর দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। আর স্মোক ডিটেক্টরটা, ওটাকে আগে বন্ধ করো, পুরো অ্যাপার্টমেন্ট মাথায় তুলেছে। ফাহিম একটা চেয়ার টেনে এনে অ্যালার্মটার দিকে হাত বাড়ালো। কয়েকবার বোতাম চাপার পর কান ফাটানোর শব্দটা অবশেষে থামলো। রান্নাঘরে নেমে এলো এক অদ্ভুত নীরবতা, যা ভাঙল মেঘনার না থামা হাসির শব্দে। এখন তো হাসা বন্ধ করো প্লিজ। আমার মান সম্মান সব ময়দার সাথে মিশে গেছে। মান সম্মান? তোমার তো চেহারাটাই চেনা যাচ্ছে না। দাঁড়াও, একটা ছবি তুলে রাখি, আমাদের প্রথম সকালের স্মৃতি। খবরদার, তোমার ওই মোবাইলটা দিয়ে আর একটাও ছবি তুলবে না। এমনিতেই পিঙ্ক প্যান্থার ছবিটা নিয়ে আমার জীবন শেষ, আর একটা ব্ল্যাকমেইলের আইটেম আমি চাই না। আচ্ছা ঠিক আছে, আর হাসবো না। তবে বলো মিস্টার শেফ, আপনার এই শিল্পকর্ম পরিষ্কার করার পরিকল্পনা কি? আমার কোনো প্ল্যান নেই, আমার এখন শুধু মরে যেতে ইচ্ছে করছে। অত সহজে মরা যাবে না। চলো দুজনে মিলেই এই যুদ্ধক্ষেত্র পরিষ্কার করি, টিম ওয়ার্ক। মেঘনা একটা ঝাড়ু নিয়ে ময়দা পরিষ্কার করতে শুরু করলো, আর ফাহিম ভাঙ্গা মন নিয়ে মেঝেতে ছড়িয়ে থাকা কফি মুছতে লাগলো। আচ্ছা, তুমি ঠিক কি বানানোর চেষ্টা করছিলে? কোনো ফ্রেঞ্চ ডেজার্ট? ফ্রেঞ্চ ডেজার্ট না, ইংলিশ ব্রেকফাস্ট, টোস্ট আর কফি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভুল কেন হবে? চেষ্টা তো করেছো, এটাই তো অনেক বড় ব্যাপার। কাজ করতে করতে মেঘনা হঠাৎ দুষ্টামি করে ফাহিমের পায়ে একটু পানি ছিটিয়ে দিল। এই কি করছো? তোমাকে পরিষ্কার করছি। তোমার গায়ে তো এখনো ময়দার আস্তরণ, একেবারে গোসল করিয়ে দেই। ফাহিমও কম যায় না, সে হাতের কাছে থাকা ভেজা কাপড়টা চিপে এক ফোঁটা পানি মেঘনার দিকে ছুঁড়ে মারল, যেটা ঠিক মেঘনার গালে গিয়ে লাগলো। দুষ্টু, তারাও দেখাচ্ছি মজা। এরপর রান্নাঘরে আরেকটা যুদ্ধ শুরু হলো, পানির যুদ্ধ। তারা একে অপরের দিকে পানি ছিটাতে লাগলো। বিশৃঙ্খল রান্নাঘরটা তাদের হাসিতে খুনসুটিতে ভরে উঠল। কিছুক্ষণ পর দুজনেই হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। পরিষ্কারের কাজ প্রায় শেষ। ক্লান্ত হয়ে তারা দুজন কাউন্টারে হেলান দিয়ে দাঁড়ালো। মেঘনা ফাহিমের নাকের ডগে লেগে থাকা একটু ময়দা আলতো করে মুছে দিল। আমার সারপ্রাইজ ব্রেকফাস্ট কোথায়?
এই যে স্পেশাল স্মোকি ফ্লেভার টোস্ট উইথ এ টাচ অফ ডিজাস্টার। মেঘনা হাসলো, একটা টোস্ট তুলে নিয়ে তাতে এমনভাবে কামড় বসালো যেন এটা পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। তারপর আরেকটা টুকরো ভেঙে ফাহিমের মুখের সামনে ধরলো। খেয়ে দেখো, আমাদের প্রথম সকালের নাস্তা এর চেয়ে পারফেক্ট আর কিছুই হতে পারে না। ফাহিম মেঘনার হাত থেকে সেই পোড়া রুটিটা খেলো। এই অগোছালো বিপর্যয়কর সকালটা তাদের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর রোমান্টিক সকাল বলে মনে হলো, কারণ এই বিপর্যয় তাদের শিখিয়ে দিল পারফেক্ট নাস্তায় নয়, বরং একসাথে কাটানো পারফেক্ট মুহূর্তগুলোই ভালোবাসা লুকিয়ে থাকে। রান্নাঘরে সেই বিপর্যয়কর কিন্তু মিষ্টি সকালের প্রায় এক সপ্তাহ পরের এক সন্ধ্যা। ফাহিম বসার ঘরে পায়চারি করছিল। তার পরনে একটা নিখুঁতভাবে ইস্ত্রি করা স্যুট আর টাই। তাকে দেখে মনে হচ্ছিল কোনো গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে যাচ্ছে, ডেটা নয়। মেঘনা বেডরুম থেকে বেরিয়ে ফাহিমকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। বাহ মিস্টার ফাহিম, আপনাকে তো পুরো জেমস বন্ড লাগছে। কোনো সিক্রেট মিশনে যাচ্ছেন নাকি? এর চেয়েও গুরুত্বপূর্ণ মিশন দ্য পারফেক্ট ডেট। রেডি হয়ে নিন ম্যাডাম, 10 মিনিটের মধ্যে বের হব। গাড়ি নিচে অপেক্ষা করছে। ওরে বাবা, এত ফর্মালিটি কেন? আমরা কি প্রধানমন্ত্রীর দাওয়াতে যাচ্ছি নাকি? কোথায় যাচ্ছ সেটা তো অন্তত বলো। নো কোশ্চেন্স, ইটস এ সারপ্রাইজ। আমি শুধু চাই আমাদের প্রথম অফিসিয়াল ডেটটা যেন একেবারে পারফেক্ট হয়। ফাহিমের গলার স্বর এমন একটা দৃঢ়তা ছিল যা মেঘনাকে আর কোনো প্রশ্ন করতে দিল না। সে শুধু মুচকি হেসে রেডি হতে চলে গেল। কিছুক্ষণ পরে গাড়িটা এসে থামলো গুলশানের সবচেয়ে উঁচু বিল্ডিং এর একটি সামনে। লিফটে করে তারা একেবারে রুপটপ রেস্তোরাঁ লি চিল ডোরে পৌঁছালো। জায়গাটা সত্যি অসাধারণ। ওয়াও ফাহিম, জায়গাটা তো দারুণ, কিন্তু এত খরচ করার কি দরকার ছিল? ম্যানেজারের সাথে কথা বলে তাদের জন্য রিজার্ভ করা কর্নারের টেবিলটার দিকে এগোতে এগোতে বলল, পারফেক্ট মুহূর্তের জন্য কোনো খরচই বেশি না মেঘনা, এভরিথিং মাস্ট বি পারফেক্ট। টেবিলে বসার পর থেকেই ফাহিমের নার্ভাসনেস শুরু হলো। সে বারবার চেয়ারটা ঠিক করে বসছিল, টেবিল ক্লথের ভাঁজ সোজা করছিল, আর কাটা চামচগুলো মিলিমিটার মেপে ঠিক জায়গায় আছে কিনা তা দেখছিল। মেঘনা ফাহিমের হাতটা ধরে বলল, ফাহিম রিল্যাক্স, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি এখানে ডেটে না ফাইবা দিতে এসেছো। কি হয়েছে তোমার? কিছু হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা, তোমার চেয়ারটা আরামদায়ক তো? এসিটা কি খুব বেশি ঠান্ডা দিচ্ছে? মিউজিকটা কি খুব লাউড? ফাহিম, সবকিছু ঠিকঠাক আছে। প্লিজ এবার একটু শান্ত হয়ে বসো, আমার সাথে কথা বলো। ঠিক তখনই একজন ওয়েটার মেনু নিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। ফাহিম মেনুটা হাতে নিয়ে এমন একটা ভাব করলো যেন সে এখানকার নিয়মিত কাস্টমার। আমরা স্টার্টারের জন্য প্যানসিয়ার স্ক্যালপস উইথ লেমন বাটার সস আর মেইন কোর্সের জন্য ল্যাম্ব শেক নেব, আর ড্রিঙ্কস হিসেবে। ওয়েটার কোনো মতো হাসি চেপে ফাহিমের অর্ডারটা নোট করলো। মেঘনা অবাক হয়ে ফাহিমের দিকে তাকিয়েছিল। 1 মিনিট ফাহিম, তুমি স্ক্যাল্পস অর্ডার করেছো? তুমি না সেদিন চিংড়ি মাছের খোসা দেখে ভয় পেয়েছিলে, আর এখন তুমি এই ঝিনুক জাতীয় জিনিস খাবে? আরে এটা তো একটা কন্টিনেন্টাল ডিশ। আমি ভেবেছিলাম নতুন কিছু ট্রাই করা যাক। পারফেক্ট ডেটের জন্য পারফেক্ট মেনু তো লাগবেই। পারফেক্ট ডেটের মানে কি এমন কিছু খাওয়া যা তুমি পছন্দই করো না, বা এমন আচরণ করা যা তুমি নও? আমি শুধু চেষ্টা করছি তোমাকে একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আমি দেখাতে চাই যে আমি শুধু রান্না করি, ধ্বংস করতে পারি না, বরং একটা পারফেক্ট ডেটও প্ল্যান করতে পারি। আমি একজন পারফেক্ট স্বামী হতে চাই মেঘনা। ফাহিমের গলা স্বরে ছিল একরাশ আকুতি আর প্রচেষ্টা। সে সত্যি চাইছিল সবকিছু নিখুঁত হোক, কিন্তু তার এই অতিরিক্ত চেষ্টার ফলে পরিবেশটা সহজ হওয়ার বদলে আরো বেশি আনুষ্ঠানিক আর দম বন্ধকর হয়ে উঠেছিল। ফাহিম, আমার পারফেক্ট স্বামী চাই না। আমার সেই জুস বয়কে চাই যে নার্ভাস হয়ে জুস ফেলে দেয়। আমার সেই সাদা ভূতকে চাই যে রান্নাঘরে আটা মাখামাখি হয়ে
দাঁড়িয়ে থাকে, কারণ ওই মানুষটাই আসল। কিন্তু ওই মানুষটা তো সব গন্ডগোল করে ফেলে। করুক না, ওই গন্ডগোলগুলোই তো সুন্দর। তোমার এই পারফেক্ট হওয়ার চেষ্টাটা আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে ফাহিম। আমি এই স্যুট পরা অচেনা খাবারের অর্ডার দেওয়া লোকটার সাথে ডেটে আসিনি, আমি আমার ফাহিমের সাথে এসেছি। মেঘনার কথাগুলো শুনে ফাহিম স্তব্ধ হয়ে বসে রইল। তার সাজানো পারফেক্ট ডেতে সব পরিকল্পনা যেন কাচের ঘরের মতো ভেঙে পড়ল। কিন্তু সেই ভাঙ্গা কাচের টুকরোর মধ্যে সে দেখতে পেল মেঘনার মুখ, যেখানে কোনো অভিযোগ নেই, আছে শুধু স্নিগ্ধতা আর ভালোবাসা। মেঘনা ফাহিমের হাতের উপর আলতো করে হাত রেখে মুচকি হেসে বলল, চলো উঠি। উঠবো মানে? আমাদের অর্ডার খাবার তো এখনো আসেনি। অর্ডারটা বাদ, আজ আমরা আমার পছন্দের জায়গায় ডেট করব, তোমার এই পারফেক্ট রেস্তোরাঁয় নয়। মেঘনা ওয়েটারকে ইশারায় ডাকলো। ওয়েটার আসতে সে খুব শান্তভাবে বলল, দুঃখিত ভাইয়া, আমাদের একটু জরুরি কাজে বের হতে হচ্ছে, অর্ডারটা ক্যান্সেল করে দিন প্লিজ। তারপর সে হতভম্ব ফাহিমের হাতটা ধরে তাকে প্রায় টেনে চেয়ার থেকে তুলল। মেঘনা কি করছো? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তাকাক, আজ সবাই দেখুক পারফেক্ট ডেট কাকে বলে। চলো তো আমার সাথে। মেঘনার আত্মবিশ্বাসের কাছে ফাহিম হার মানল। সে কোনো বাক্য ব্যয় না করে মেঘনার সাথে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো। দামি স্যুটটাই পরা ফাহিমকে এভাবে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে সাধারণ সালোয়ার কামিজ পরা এক মেয়ে। দৃশ্যটা ছিল দেখার মতো। তারা রেস্তোরাঁর বাইরে এসে তাদের গাড়িতে উঠল। আমরা এখন কোথায় যাচ্ছি? এমন এক জায়গায় যেখানে কাঁটা চামচ দিয়ে খেতে হয় না, আর মন খুলে হাসতে কোনো বাধা নেই। গাড়িটি এসে থামলো হাতের ঝিলের এক কোনায়, যেখানে বেশ কয়েকটি ফুচকার দোকান বসেছে। মানুষের ভিড়, গাড়ির হর্ন, আর মামাদের এই ঝাল লাগবেনি মামা চিৎকারে জায়গাটা জমজমাট। এখানে ফুচকা খেতে? হ্যাঁ, এখানে যেখানে তোমার স্যুটটা একটু কুচকে গেলেও কিচ্ছু হবে না। মামা একদম ঝাল করে 2 প্লেট ফুচকা দিন তো। ফাহিম তার জীবনের সবচেয়ে দামি স্যুটটা পরে একটা প্লাস্টিকের টুলে বসে মেঘনার সাথে ফুচকা খাচ্ছিল। প্রথমে তার বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু মেঘনার উচ্ছ্বাস দেখে তার সব জড়তা কেটে গেল। মেঘনা তাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে ফুচকায় ঝাল ভরতে হয়, কিভাবে একেবারে মুখে পড়তে হয়। কি, তোমার ওই স্ক্যালপসের চেয়ে এটা বেশি মজার না? হ্যাঁ অনেক, অন্তত এটার নামটা আমি ঠিকমতো উচ্চারণ করতে পারছি। ফুচকা খাওয়া শেষে তারা লেকের পাশে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। আকাশে তখন কালো মেঘ জমতে শুরু করেছে। ফাহিম তার টাইটা একটু আলগা করে দিল। তার মনে হচ্ছিল তার বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে। সরি মেঘনা, আমি আসলে সবকিছু গন্ডগোল করে ফেলেছিলাম। তুমি কোনো গন্ডগোল করনি, তুমি শুধু চেষ্টা করেছিলে। কিন্তু ভালোবাসা তো চেষ্টা করে হয় না ফাহিম, ওটা এমনিতেই হয়ে যায়। কথা বলতে বলতেই হঠাৎ ঝুম করে বৃষ্টি নামলো। আশেপাশে সবাই দৌড়ে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে লাগলো। আরে বৃষ্টি, চলো ওই দোকানটার নিচে দাঁড়াই, ভিজে যাবে তো। কিন্তু মেঘনা তার কথা শুনলো না। সে ফাহিমের হাত ধরে টেনে তাকে বৃষ্টির মধ্যে নিয়ে গেল। সে চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটাগুলো তার মুখ অনুভব করছিল। ফাহিম দেখো, এটাই আমাদের জন্য পারফেক্ট। ফাহিম এক দৃষ্টিতে মেঘনার দিকে তাকিয়েছিল। বৃষ্টির পানিতে তার চুল ভিজে গেছে, মুখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু তার মুখে হাসিটা ছিল অমলিন। শহরের নিয়ন আলো সেই বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয়ে মেঘনার মুখে এক অদ্ভুত আভা তৈরি করছে। তোমার ওই দামি রেস্তোরাঁর মোমবাতির আলো, ফর্মাল পরিবেশ, ওইসব কিছুর চেয়ে তোমার সাথে এই হুট করে ফুচকা খাওয়া, এই পাগলের মতো বৃষ্টিতে ভেজা, আমার সাথে 1000 গুণ বেশি সুন্দর, বেশি পছন্দের। আমি সেদিন বুঝতে পারলাম আমি এতদিন ধরে পারফেকশনের ভুল সংজ্ঞা খুঁজে বেড়াচ্ছিলাম। পারফেকশন মানে দামি রেস্তোরাঁ বা নিখুঁত আয়োজন নয়। পারফেকশন মানে হলো এই মুহূর্তটা, এই বৃষ্টি, এই ভেজা শহর, আর আমার পাশে দাঁড়ানো এই মেয়েটা। বৃষ্টিটা একটু ধরতেই আমরা আবার হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই আমার চোখে পড়ল রাস্তার কোনায় বসে থাকা এক ফুল ওয়ালিকে, যার ঝুড়িতে ছিল সদ্য ফোটা বেলি ফুলের মালা। আমি মেঘনার হাত ছেড়ে সেদিকে এগিয়ে গেলাম
এক গোছা মালা কিনে মেঘনার সামনে এসে দাঁড়িয়ে বললাম, তোমার জন্য। সে আলতো করে মালাটা মেঘনার ভেজা চুলে পরিয়ে দিল। বৃষ্টির পানি আর বেলি ফুলের গন্ধে চারপাশটা কেমন মাতাল হয়ে উঠল। আমার পারফেক্ট স্বামী হওয়ার দরকার নেই মেঘনা, তোমার জুসবয় হয়ে থাকাই মনে হয় আমার জন্য সবচেয়ে বড় পারফেকশন। মেঘনা কিছু বলল না, সে শুধু তার ভেজা হাতটা দিয়ে মাহিমের হাতটা আরো শক্ত করে ধরল। তাদের নিখুঁত হওয়ার চেষ্টার আনুষ্ঠানিক ডেটটা এভাবেই এক অগোছালো কিন্তু অসাধারণ ভালোবাসার গল্পে পরিণত হলো। এভাবে ফাহিম আর মেঘনার বিয়ের প্রায় 6 মাস কেটে গেছে। এই কয়েক মাসে তারা একে অপরের সাথে আরো সহজ আর সাবলীল হয়ে উঠেছে। তাদের ছোট্ট সংসারটা এখন খুনসুটি, ভালোবাসা আর একে অপরের ছোট ছোট যত্ন নেওয়ার মুহূর্তে পরিপূর্ণ। ফাহিম আর আমার বিয়ে প্রায় 6 মাস কেটে গেছে। এই কয়েক মাসে বাড়ির সবার সাথে, বিশেষ করে আমার শাশুড়ি আমেনা বেগমের সাথে দারুণভাবে মানিয়েছি নিজেকে। সেদিন ছিল একটা ছুটির দিন। দুপুরবেলা খেয়ে দিয়ে আমার শ্বশুর ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন, আর আমার শাশুড়ি সোফায় বসে পান সাজাচ্ছিলেন। ফাহিম আর আমি তাদের পাশে বসেই খুনসুটি করছিলাম। একেবারে একটা পরিপূর্ণ পারিবারিক মুহূর্ত। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো? ফাহিম, দেখ তো বাবা কে এসেছে। ফাহিম দরজা খুলতেই দেখলো তার তিন দূর সম্পর্কের চাচি মর্জিনা, হালিমা আর রাবিয়া চাচি দাঁড়িয়ে আছেন। তাদের দেখে ফাহিমের কপালে একটা হালকা ভাঁজ পড়ল, কারণ সে জানে এনারা যেখানে যান সেখানে প্রশ্নের ঝড় তোলেন। চাচিরা, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। মর্জিনা চাচি ঘরে ঢুকতে ঢুকতে আমেনা বেগমের দিকে তাকিয়ে বলেন, ভাবি কেমন আছেন? হঠাৎ করেই চলে এলাম, বিরক্ত করলাম না তো? আরে না না, বিরক্ত হব কেন? ভালো করেছো এসেছো, বসো। মেঘনা মা, চাচিদের জন্য শরবত নিয়ে আয় তো। মেঘনা হাসি মুখে সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। চাচিরা সোফায় বসে তাদের আসল কাজ শুরু করে দিলেন। হালিমা চাচি ফাহিমের বাবার দিকে তাকিয়ে বলেন, ভাই সাহেব, আপনার তো এখন বেশ আরাম, ছেলের বউ ঘরে এসেছে, সব দায়িত্ব এখন তার। আরে মাত্র তো 6 মাস হলো, ওদের জীবনটা আগে গুছিয়ে নিক, এত তারা কিসের? তারা নেই মানে ভাবি? বয়স থাকতে থাকতেই তো সব করে নেওয়া ভালো, পরে তো চাইলেও হয় না। কি গো বৌমা? মেঘনা শরবত নিয়ে আসতেই তাকে উদ্দেশ্য করে বলেন, তুমি কিছু ভাবছো টাবছো তো? চাচি, এখনো তো আমরা দুজনেই একে অপরকে বোঝার চেষ্টা করছি। আপনাদের দোয়া থাকলে সবই হবে। বোঝাবুঝির কি আছে? ও সব সারা জীবন ধরেই চলবে। আসল কাজটা তো আগে সারতে হবে, তাই না? বংশ তো এগিয়ে নিয়ে যেতে হবে। চাচিদের একটানা আক্রমণে আমিনা বেগম আর তার স্বামীও বেশ অস্বস্তিতে পড়ে গেলেন। ফাহিম দেখলো তার বাবা মাকেও কেমন জানি জবাবদিহি করতে হচ্ছে। মেঘনার মুখের হাসিটাও একটু একটু করে মিলান হয়ে আসছে। তাদের শান্ত সুন্দর দুপুরটা যে এভাবে মানসিক অত্যাচারে পরিণত হবে তা তারা কল্পনা করতে পারে। চাচিদের একটা না প্রশ্ন বানে পুরো পরিবার যখন কোণঠাসা, ঠিক তখনই আমি আর চোখে মেঘনার দিকে তাকালাম। দেখলাম মেঘনার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। আমি মেঘনার দিকে তাকিয়ে এমনভাবে চোখ মারলাম যার অর্থ ছিল এবার কিছু একটা করা দরকার। মেঘনাও চোখের পাতা পিটপিট করে সম্মতি জানালো। মুহূর্তের মধ্যে আমাদের মধ্যে একটা নীরব গোপন জট তৈরি হয়ে গেল। ফাহিম তার বাবার দিকে তাকালো। তার মনে পড়ে গেল বিয়ের ঠিক আগে বাবার বলা একটা কথা, বুদ্ধির সাথে পরিস্থিতি সামাল দিতে হয়। সে সোফায় সোজা হয়ে বসে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, চাচি, আপনারা আমাদের জন্য এত চিন্তা করেন তার জন্য অনেক ধন্যবাদ। আসলে আমরা এখনই বাচ্চা নিতে পারছি না, কারণ মেঘনার একটা স্পেশাল ট্রেনিং চলছে। ট্রেনিং? কিসের ট্রেনিং? হ্যাঁ চাচি, আমি আসলে বাংলাদেশ মহিলা স্পেস এজেন্সির একজন সিক্রেট অ্যাস্ট্রোনট হিসেবে নির্বাচিত হয়েছি। আগামী বছরই আমাকে মঙ্গলে পাঠানো হবে, সেখানে 3 বছর থাকতে হবে। এই উত্তরটা শোনার জন্য চাচিরা মোটো প্রস্তুত ছিলেন না। আমিনা বেগম
আর তার স্বামীও হাঁ করে তাদের ছেলে আর বৌমার দিকে তাকিয়ে রইলেন। তারা বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। হ্যাঁ চাচি, আর এর পুরো কৃতিত্ব আমার মায়ের। মাই তো বিয়ের পর মেঘনাকে বলেছিলেন, মা তুমি শুধু আমার ছেলের বউ না, তুমি এই বাড়ির মেয়েও। তোমার স্বপ্নগুলো আমাদের স্বপ্ন, তাই আমরা সবাই মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি, তাই না আম্মু? আমিনা বেগম ছেলের এই অপ্রত্যাশিত চাল বুঝতে পেরে নিজেকে সামলে নিলেন। তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আমার বৌমা মঙ্গলে যাবে, এর চেয়ে গর্বের আর কি হতে পারে? কিন্তু মঙ্গলে গিয়েও ও থাকবে কিভাবে, খাবে কি? ওটারও ব্যবস্থা আছে, আমাদের স্পেশাল পিল দেওয়া হয়। একটা পিল খেলেই পুরো এক বেলা পুষ্টি পাওয়া যায়। ফাহিম আর মেঘনার নিখুঁত অভিনয়ের সাথে আমিনা বেগমের সমর্থন যুক্ত হয় চাচিদের আর কিছু বলার মুখ রইল না। ফাহিমের বাবা এতক্ষণ চুপ করে দেখছিলেন, এবার তিনিও মুখ খুলেন। এটা একটা রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়, এটা নিয়ে বেশি আলোচনা না করে হলো। মেঘনা দেশের জন্য একটা বড় কাজ করতে যাচ্ছে, আমাদের সবার ওকে সাপোর্ট করা উচিত। বাড়ির কর্তা নিজে যখন সিলমোহর দিয়ে দিলেন তখন চাচিদের আর কোনো কথাই রইল না। তারা কেমন যেন একটা ঘোরের মধ্যে উঠে পড়লেন। চাচিরা চলে যেতেই ফাহিম আর মেঘনা দরজা বন্ধ করে তাদের বাবা মায়ের দিকে তাকালো। আমিনা বেগম আর তার স্বামীর মুখে বিস্ময় আর হাসি মেশানো এক অদ্ভুত অভিব্যক্তি। বাংলাদেশ মহিলা স্পেস এজেন্সি, তোরা এত কিছু পাস কোথার থেকে? আর আমি কখন তোকে এসব বলতে গেলাম? যাই বলো, বুদ্ধিটা কিন্তু দারুণ বের করেছে। যেমন প্রশ্ন তেমন উত্তর। আমি তো তোমাদের দুজনদের টিম ওয়ার্ক দেখে মুগ্ধ। বাবা তুমি তো শিখিয়েছিলে বুদ্ধির সাথে পরিস্থিতি সামাল দিতে হয়। আর মা, আপনি তো সব সময় বলেনি আমি যেন নিজের স্বপ্নগুলো নিয়ে ভাবি। আমি শুধু আপনাদের কথাগুলোই ব্যবহার করছি। পুরো পরিবার একসাথে হেসে উঠল। রাতে নিজেদের ঘরে ফাহিম বিছানার নিচ থেকে লুকিয়ে রাখা একটা চকলেট বের করলো। নাও, আমাদের মিশন মঙ্গলের সফলতার জন্য। এটা শুধু আমাদের দুজনের জয় না, এটা আমাদের পুরো টিমের জয়। তারা দুজন চকলেটে কামড় বসালো। এই গোপন জোট আর পুরো পরিবারের সমর্থন তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল, যা শুধু স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়েও অনেক বেশি কিছু। এভাবেই চলতে থাকলো বহুদিন। আষাঢ়ের এক রাত, বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি। ফাহিমদের পুরো পরিবার রাতের খাবার শেষ করে বসার ঘরে বসে গল্প করছিল। ফাহিম আর মেঘনা সোফায় বসে একে অপরের সাথে খুনসুটি করছিল, আর তাদের বাবা মা নিজেদের পুরোনো দিনের গল্প করছিলেন। এমন সময় হঠাৎ করে একটা তীব্র বাজ পড়ার শব্দে সাথে সাথে পুরো বাড়ি বিদ্যুৎ চলে গেল। ওমা, কারেন্ট চলে গেল! এই ঝড় বৃষ্টিতে এখন কারেন্ট আসবে বলেও তো মনে হচ্ছে না। মেঘনা মা, ভয় পেও না, এই মোমবাতি আনছি। ফাহিম, তোর ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালো তো। কিন্তু ফাহিমের কাছ থেকে কোনো উত্তর এলো না। মেঘনা পাশে তাকিয়ে দেখলো ফাহিম একেবারে পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। অন্ধকারের মধ্যে ঠিকমতো দেখা না গেলেও মেঘনা অনুভব করতে পারছিল ফাহিমের শরীরটা কেমন যেন কাঁপছে। ফাহিমের গলার স্বরটা স্বাভাবিক ছিল না। মেঘনার মনে পড়ল বিয়ের পর কয়েকবারই যখন লোডশেডিং হয়েছে ফাহিম কেমন যেন চুপচাপ আর অস্থির হয়ে গেছে, কিন্তু মেঘনা তখন বিষয়টাকে অতটা গুরুত্ব দেয়নি। আজ এই নিকোষ কালো অন্ধকারে সে প্রথমবার বুঝতে পারল ব্যাপারটা সাধারণ নয়। ফাহিমের বাবা মোমবাতি জ্বালিয়ে নিয়ে এলেন। মোমের নরম আলোয় ঘরটা আলোকিত হতেই মেঘনা ফাহিমের মুখের দিকে তাকালো। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, আর চোখ দুটো বড় হয়ে আছে, আর শ্বাস প্রশ্বাসও কেমন যেন দ্রুত চলছে। কি রে ফাহিম, তোর কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? না মা, কিছু হয়নি, এমনি হঠাৎ অন্ধকারে একটু ঠিক হয়ে গেছি এখন। ফাহিম, কি হয়েছে? তুমি ঠিক আছো? বাবা মা, তোমরা ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে, আমরা একটু পর আসছি। আচ্ছা ঠিক আছে, তোরা সাবধানে থাকিস। শ্বশুর শাশুড়ি নিজেদের ঘরের দিকে চলে যেতেই মেঘনা ফাহিমের দিকে ফিরল। সে ফাহিমকে নিয়ে হাসাহাসি করলো না, বা এইটুকুতেও ভয়
পাও বলে খোঁচাও দিল না, বরং তার চোখে ছিল একরাশ মমতা। তুমি অন্ধকার ভয় পাও তাই না? ফাহিম কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রইল। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যে বাইরে এত স্মার্ট, এত আত্মবিশ্বাসী, তার এমন একটা দুর্বলতা আছে, এটা স্বীকার করাটা তার জন্য খুব কঠিন ছিল। ফাহিম, আমার দিকে তাকাও। ভয় পাওয়াটা কোনো লজ্জার বিষয় নয়। সবারই কিছু না কিছুতে ভয় থাকে। আমার যেমন তেলাপোকা দেখলে দম বন্ধ হয়ে আসে। কিন্তু এটা অন্যরকম মেঘনা, এটা শুধু ভয় না, এটা একটা আতঙ্ক। চলো আমার সাথে। মেঘনা একটা মোমবাতি হাতে নিয়ে ফাহিমের হাত ধরে তাকে বারান্দার দিকে নিয়ে গেল। বাইরে তখন ঝুম বৃষ্টি, বারান্দার গ্রিল পেয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। মোমবাতির আলো, বৃষ্টির একটানা শব্দ আর ভেজা মাটির সোদা গন্ধ মিলেমিশে এক অদ্ভুত রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছে। এখানে তো আর অন্ধকার নেই, দেখো আকাশটাও কেমন সেজেছে। ছোটবেলায় একবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন আমার বয়স 7 কি 8। একা একটা ঘরে ঘুমিয়েছিলাম, আর সেদিন রাতে ঠিক এমনই ঝড় হয়েছিল। কারেন্ট চলে গিয়েছিল, আমি ভয়ে চিৎকার করছিলাম, কিন্তু ঝড়ের শব্দে কেউ আমার চিৎকার শুনতে পাইনি। প্রায় 1 ঘন্টা ওই অন্ধকারের মধ্যে একা ছিলাম। আমার মনে হচ্ছিল অন্ধকারটা যেন একটা ভয়ঙ্কর প্রাণী, আমাকে গিলে ফেলবে। সেই ভয়টা, সে আতঙ্কটা আমার ভেতর থেকে আর যায়নি। এই প্রথম ফাহিম তার সবচেয়ে গোপন দুর্বলতার কথা কাউকে বলল। কথাটা বলে তার বুকের ওপর থেকে যেন একটা পাথর নেমে গেল। মেঘনা চুপ করে সব শুনল। তারপর সে ফাহিমের আরো কাছে এসে তার কাঁধে মাথা রাখলো এবং তাকে আলতো করে জড়িয়ে ধরলো। এখন তো আর তুমি একা নও, এখন থেকে তোমার অন্ধকারে তোমার আলো হয়ে থাকবো, আর কখনো তোমাকে একা ভয় পেতে হবে না। মেঘনার এই উষ্ণ আলিঙ্গন, তার গলার স্বরের নির্ভরতা ফাহিমের ভেতরটাকে নাড়িয়ে দিল। সে বুঝতে পারল ভালোবাসা মানে শুধু একসাথে হাসে বা খুনসুটি করা নয়। ভালোবাসা মানে হলো একে অপরের সবচেয়ে অন্ধকার দিকটার, সবচেয়ে দুর্বল মুহূর্তটাকে পরম মমতায় আগলে রাখা। ফাহিম মেঘনার মুখটা তার দিকে ফেরালো। মোমবাতির কাপা কাপা আলোয় মেঘনার চোখ দুটো চিকচিক করছিল। ফাহিমের মনে হলো এর চেয়ে সুন্দর দৃশ্য সে আর তার জীবনে কখনো দেখেনি। আর ভেতর থেকে খুব সহজ, খুব স্বাভাবিকভাবে 3টে শব্দ বেরিয়ে এলো, যা সে এর আগে কখনো মেঘনাকে বলেনি। আমি তোমাকে ভালোবাসি মেঘনা। এই কথাটা কোনো পরিকল্পিত রোমান্টিক মুহূর্তে বলা হয়নি। এটা ছিল এক বিশুদ্ধ স্বীকারোক্তি। কোনো লোক দেখানো বা আনুষ্ঠানিকতা ছিল না, ছিল শুধু মন থেকে উঠে আসা নিখাত অনুভূতি। মেঘনা তার উত্তরে কিছু বলল না, তার চোখ দুটোই যেন সব কথা বলে দিল। সে ফাহিমের আরো কাছে চলে এলো। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই বৃষ্টি আজ আর ফাহিমের কাছে ভয়ের কারণ ছিল না, বরং এই বৃষ্টি, এই মোমবাতির আলো আর মেঘনার উপস্থিতি, সবকিছু মিলে তাদের ভালোবাসার গল্পটাকে এক নতুন মাত্রা দিল। আমার বান্ধবীর মেয়েকে বিয়ে করতে না চাও সেই ছেলেটা আজই মেয়ের মধ্যেই তার পুরো পৃথিবী, তার সব শান্তি খুঁজে পেয়েছে। আর মেঘনাও তার জুস বয় এর অগোছালো ইমপারফেক্ট রূপটার মধ্যেই তার নিখুঁত জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছে। তাদের গল্পটা হয়তো কোনো রূপকথার মতো নিখুঁত নয়, কিন্তু ছোট ছোট ভুল, মিষ্টি খুনসুটি আর একে অপরের প্রতি গভীর বোঝাপড়া দিয়েই আমাদের এই সাধারণ গল্পটা অসাধারণ হয়ে উঠছিল। আর এভাবেই এক বর্ষা রাতে তারা দুজন একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থাকার অঙ্গীকার করলো সারা জীবনের জন্য।